আজকে নিবেদনে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অপরিচিতা। এই গল্পের আগের অংশটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা সেই ভিডিওটির লিংক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আগের অংশটি দেখে নিতে পারেন। চলুন পরবর্তী অংশ শুরু করা যাক। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মাঝে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচেয় আসনটির উপর আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগাইয়া একটি পাপড়িও টলে নাই। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম। তাহার একটি মাত্র ধোঁয়া। গাড়িতে জায়গা আছে। আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া। সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নেই। অগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ, তুমি সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি। এক নিমিষও দেরি করি নাই। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না সে পাছে রাতে নামিয়া যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাস টিকেট। মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আর্দালির দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসিল। বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়। দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকাইয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া। জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল। গ্রাহ্যই করিলাম না। তারপর কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে। তাহাকে কোথায় শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজন করিতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম। দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছু ছিল না যেটা তাহাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়াইয়া। যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাহাদিগে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহারাই কোনো একটি বিশেষ গল্প শুনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এ গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে। মেয়েটির সমস্ত শরীর মন যে
একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শ প্রাণ সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীরই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলেমানুষদের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া। আমি কেন বেশ সহজ হাসিমুখে মেয়েটির কাছ থেকে চানা এক মুঠ চাহিয়া লইতে পারিলাম না? হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দুমনা হইয়াছিলেন। গাড়িতে একটি পুরুষ মানুষ, তবু ইহার কিছুমাত্র সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে, সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না। অথচ ইহাদের বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। তার মনে হইল, এ মেয়ের বয়স হইয়াছে, কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারু সঙ্গে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এ মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়িতে কোথাও জায়গা নাই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট। আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পক্ষণ পূর্বেই একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা টিকেট গাড়ির 2 বেঞ্চের শিয়রের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই 2 বেঞ্চ আগে থেকেই 2 সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনাদিকে অন্য গাড়িতে যাইতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটি রুখ করিয়া বলিল, না ছাড়িয়া উপায় নাই। কিন্তু মেয়েটির চলিনচ্যুতার কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষে অগ্নিবর্ষণ করিয়া বলিল, না, আপনিই যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, এ কথা মিথ্যা কথা বলিয়া নাম লেখা টিকেট খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথম ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটির মুখে তাকাইয়া আর কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহার আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটা গাড়ি জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানামুট খাইতে শুরু করিল, আর আমি লজ্জায় জানালার বাইরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। কানপুরে গিয়া গাড়ি থামিল। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পারিলেন না। জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনে চমকাইয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার। তাহার নাম শম্ভুনাথ সেন। তারপরেই সবাই নামিয়া গেল। উপসংহার: মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেঁট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞেস করিলাম, কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ! এ পক্ষেও মাতৃতুল্য আছে নাকি? তারপর বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙ্গার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি। আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মাঝে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধুয়া হইয়া রহিল। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। এখনও আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে
কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠে মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নাইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরাজিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।